প্রিয় ছাত্রছাত্রীরা, রবীন্দ্রোত্তর পর্বের বিশিষ্ট ঔপন্যাসিক তথা কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প তাসের ঘর তোমাদের পড়ে শোনাচ্ছিলাম। আচ্ছা, তাহলে গল্পের শুরুতে তোমরা দেখলে যে প্রথমে বলি যে লঘু পাপে গুরুদণ্ড, এই হচ্ছে এই গল্পটার বিষয়বস্তু। অমর আর শৈল স্বামী স্ত্রী ছিল। অমর কর্মসূত্রে বাইরে থাকতো আর শৈল তার শাশুড়ির সঙ্গে থাকতো। শৈল শাশুড়ির ছিল বাসনন্ত প্রাণ। একবার অমর শখ করে একটা চায়ের বাসনের সেট কিনেছিল দামি, এবং শৈল শাশুড়ি সেটা তুলে রেখেছিল, আত্মীয় স্বজন এলে বার করত। তো এই রকমই একবার তাদের বাড়িতে যখন আত্মীয়রা বেড়াতে এলো, তখন শৈল শাশুড়ি সেই কাপের সেটটা বার করতে বলেছিল, এবং সেটা বার করার পর দেখা গেল যে একটা কাপ ভাঙা, এবং শাশুড়ি সে কাপকে ভেঙেছে জিজ্ঞাসা করাতে শৈল বলে দিয়েছিল যে সেই ভেঙেছে, সে তার দোষ স্বীকার করেছিল। শৈল খুবই নম্র স্বভাবের ছিল, সে শাশুড়ির মুখে মুখে কথা বলতো না। আর শাশুড়িও যখন দেখতো যে তার ছেলের বউ তার মুখে মুখে উত্তর দেয় না এবং বকলেও সে মিষ্টি করে হাসে, তখন শাশুড়িরও রাগ জল হয়ে যেত। তো শৈল যখন তার দোষ স্বীকার করে নিল, তখন শাশুড়ি আর কিছুই বলতে পারল না। এইরকম তাদের একটা মিষ্টি মধুর সম্পর্ক ছিল। শৈল চরিত্রের একটাই দোষ ছিল যে সে একটু বাড়িয়ে কথা বলতো, অতিরিক্ত বাড়িয়ে কথা বলতো, এটা তার স্বভাব দোষ ছিল, এবং অনেক সময় তার জন্য সে মিথ্যেও বলে ফেলত। বাপের বাড়ির প্রশংসা সে সবসময় করত শ্বশুরবাড়ির লোকদের কাছে। বাপের বাড়ির সমৃদ্ধি সে বাড়িয়ে বলতো, শ্বশুরবাড়ির লোকরা সেটা জানতো। কিন্তু যখন শ্বশুরবাড়ির আত্মীয়ের সামনে শৈল বেফাঁস বলে ফেলল যে তার স্বামী যখন তার বাবার কাছে টাকা চায়, তখন তার বাবা তাকে সেই টাকা দেন, তখন কিন্তু শৈল শাশুড়ি অসন্তুষ্ট হলো, যে এটা তার ভীষণ তার অপমানে লাগলো যে তার আত্মীয়র সামনে তার ছেলের এই সম্পর্কে এই অপমানজনক কথা কিন্তু শৈল শাশুড়ি মেনে নিতে পারল না, যে তার ছেলে টাকা নেয় অথচ তিনি জানেন না। তখন তিনি ঠিক করলেন যে ছেলে এলে এর একটা ব্যবস্থা করা যাবে। এবার শৈল কিন্তু বুঝতে পারল যে সে কতটা অন্যায় সে করে ফেলেছে, সে মিথ্যা কথা বলে ফেলেছে তার স্বামীর নামে। তখন শৈলও দিন গুনতে লাগলো যে তার স্বামী এলে সে ক্ষমা চেয়ে নেবে। এই অবধি আমি গল্পটা পড়িয়েছিলাম। এবার পরবর্তী অংশটুকু বলছি। অকস্মাৎ অমরের উচ্চ ক্রুদ্ধ কণ্ঠস্বরে সে চমকিয়া উঠিল, মানে অমর তখন বাড়িতে এলো। অন্ধকারের আবরণের মধ্যে চোরের মতো নিঃশব্দে বাহির আসিয়া সে আশ্বস্ত হইল। ক্রোধের প্রসঙ্গ তাহাকে লইয়া নয়, অমর বচসা জুড়িয়া দিয়াছে কুলির সহিত। তাহলে শৈল ভেবেছিল বোধহয় যে অমর হয়তো তার মার কাছ থেকে জেনেই গেছে, সেই জন্য সে চিৎকার করছে, কিন্তু শৈল চুপচাপ এসে দেখল যে তাকে নিয়ে নয়, কুলির সঙ্গে অমরের বিবাদ হচ্ছে। এই 8 মাইল মালের ওজন 8 মণ 25, তোকে 2 আনা দিলাম, আর কত দেব? লোকটাও ছাড়িবার পাত্র নয়, সে বলিতেছিল, তখন আপনি চুকিয়ে দেন নাই কেন মশাই? তখন যে একেবারে হুকুম ছাড়লেন, এই ধারাও, আমাদের রেট 3 আনা করে দেন, দিতে হবে। নিকালো বেটা, নিকালো বলছি, এই নিয়ে পয়সা, কিন্তু এক্ষুনি নিকালো, সামনে থেকে বলছি। অমর রেগে গিয়ে একটু গালাগাল দিতে শুরু করলো। পয়সা ফেলিয়া দেওয়া অমর ক্রুদ্ধ পদক্ষেপে বাড়ি ঢুকিল।
দেখো না, লোকসান যেদিন হয় সেদিন এমনি করেই হয়। 50টা টাকা একজন মেরে দিয়ে পালালো, তারপর ট্রেন ফেল, আবার বাড়ি এসেও 4টে পয়সা লোকসান। দাও বোধ করি প্রস্তুত হইয়া দাঁড়াইয়াছিলেন, মাও বোধ করি প্রস্তুত হইয়া দাঁড়াইয়াছিলেন। তিনি শান্ত অথচ শ্লেষ তীক্ষ্ণ কণ্ঠে কহিলেন, তার জন্য তোমার চিন্তা কি বাবা? বড়লোক শ্বশুর রয়েছেন, তাকে লেখো, তিনি পাঠিয়ে দেবেন। তো অমরের মেজাজ তখন খুব রুক্ষ ছিল, আর সেই সময় তার মা তাকে আরও খোঁটা দিয়েই কথাটা শুনিয়ে দিলেন। অর্থ না বুঝিলেও শ্লেষ তীক্ষ্ণ বাক্যাশয় আঘাত করিতে ছাড়ে নাই। অমর ভ্রুকুঞ্চিত করিয়া বলিল, তার মানে? মা বলিলেন, সেই জন্যই তো তোমার পথ চেয়ে দাঁড়িয়ে আছি বাবা। আমি শুনব তুমি আমাকে তোমার রোজগারের অন্ন খাওয়াও, না তোমার শ্বশুরের দানের অন্নে আমাকে পিণ্ডি দাও। তুমি যদি তোমার শ্বশুরের কাছ থেকে টাকা চাও আর শ্বশুর তোমায় টাকা পাঠিয়ে দেয় 150, 80, যেমন তোমার দরকার হয়। ক্লান্ত তিক্তচিত্ত অমরের মস্তিষ্কে মুহূর্তে যেন আগুন জ্বলিয়া উঠিল। সে বলিয়া উঠিল, কে কে সে কথা বলে? তাহলে অমরের শাশুড়ি তখন বলতে লাগলো যে সে ছেলের পয়সায় খায় নাকি ছেলের শ্বশুরের পয়সায় খায়, আজ তার সেই প্রশ্নের উত্তর ছেলেকে দিতে হবে। আর অমরও এমনিতেই তার তখন মেজাজ গরম ছিল, আর এই কথা শুনে সে আরও জ্বলে উঠল এবং গালাগাল তার মুখ দিয়ে বেরিয়ে গেল, এবং সে তার মাকে জিজ্ঞাসা করলো যে কে কথা বলেছে যে সে শ্বশুরের কাছ থেকে টাকা নেয়। মা ডাকিলেন, বৌমা। শৈল চক্ষের সম্মুখে চারিদিকে যেন দুলিতেছে, কি করিবে কি বলিবে কোনো নির্ধারণই সে স্থির করিতে পারিল না। তাহলে শাশুড়ি তখন শৈলকে ডাকলেন, আর শৈল বুঝতে পেরেছে যে সে কি ভুল করেছে। সে তখন ভয়ে অস্থির, সে বুঝতে পারছে না যে কি করে ধামাচাপা দেবে। শাশুড়ি আবার বলিলেন, চুপ করে রইলে কেন, বলো, উত্তর দাও। শৈল বিহবলের মতো বলিয়া ফেলিল, হ্যাঁ বাবা, দেন তো। অমর মুহূর্তে উন্মত্তের মতো দেওয়ালে মাথা কুটিতে আরম্ভ করিল। তো শৈল যখন বলে ফেলেছে আর তো কথা ফেরাতে পারছে না, সে আবারও বলল যে বাবা দেন। এই কথা শুনে অমর তখন পাগলের মতো দেয়ালে মাথা কুটতে আরম্ভ করল। মা তাড়াতাড়ি তাহাকে ধরিয়া ফেলিলেন। অমর বলিল, ও বাড়িতে থাকলে আমি জলগ্রহণ করব না। মা বলিলেন, আমার মাথা কাটা গেল হরেনবাবুর বাড়ির মেয়েদের কাছে, এমন বউ নিয়ে আমিও ঘর করতে পারবো না বাবা। বিচারক যেখানে বিধিবদ্ধ বিধানের মতো আবদ্ধ নয়, সেখানে বিচার হয় না, বিচারের নামে ঘটে স্বেচ্ছাচার। তাই ওইটুকু অপরাধে শৈলর অদৃষ্টে গুরুদণ্ড হইয়া গেল। সেই রাত্রেই তাহার নির্বাসনের ব্যবস্থা হইল। রাত্রি 12টার ট্রেনে শৈলর দেবর তাকে নিয়ে লইয়া এলাহাবাদে রওনা হইয়া গেল। এলাহাবাদে শৈলর বাপের বাড়িতে, সেখানে তাকে পাঠিয়ে দেওয়া হলো। শৈলকে দেখিয়ায় তাহার মা আনন্দে বিস্ময়ে আকুল হইয়া বলিলেন, এ কি শৈলী, তুই যে এমন হঠাৎ? শৈল ঢোক গিলিয়া বলিল, কেন মা, আমাকে কি আসতে নেই? তোমরা তো জানলে না, কাজেই নিজেই এলাম। মেয়েকে বুকে জড়াইয়া ধরিয়া মা বলিলেন, ওরে আনতে কি অসাধ না, আমার মনেই ব্যথা হয় না, কিন্তু কি করব বল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আবার বলিলেন, বাবু রোজগার কমে গেছে, বাজার নাকি বড় মন্দা, তার উপর হৈমির বিয়ে এসেছে, খরচ যে করতে পারি না মা। শৈল অবকাশ পাইয়া অঝরঝরে কাঁদিয়া বুক ভাসাইয়া দিল। মা বলিলেন, সঙ্গে কে এসেছে শৈলী? জামাই? শৈল বিবর্ণ মুখে বলিল, না, আমার দেওর এসেছে। কই সে? ওমা, বাইরে কেন সে? ঘরের ছেলে। ওরে দায়, দেখ তো, বড়দিদির দেওর বাইরে আছেন, ডাক তো, বল মা ডাকছেন। শৈলর বুক দুরু করিতেছিল। কনিষ্ঠ ভ্রাতার প্রতি অমরের আদেশ ছিল সে যেন এখানে জলগ্রহণ না করে। কঠিন শপথ দিয়া আদেশ দিয়াছে অমর, ভাইকে বারণ করে দিয়েছে যে ওখানে যেন জল না খায়। দায় ফিরিয়া আসিয়া বলিল, কই, কেউ নেই তো। মা আশ্চর্য হইয়া বলিলেন, সে কি, কোথায় গেল সে? শৈল বলিল, তাকে ট্রেন ধরতে হবে মা, সে চলে গেছে। বিস্ময়ের ওপর বিস্ময়, মা যেন অভিভূত হইয়া গেলেন। ট্রেন ধরতে হবে, চলে গেছে, সে কি?
শৈল বলিল, তাকে সিমলে যেতে হবে মা, একটা খুব বড় কাজের সন্ধান করতে যাচ্ছে। সেই ট্রেনে আমরা নামলাম, সেই ট্রেনেই সে গিয়ে ধরবে, থাকবার তার উপায় নেই। মা আশ্বস্ত হইয়া বলিলেন, ফেরবার সময় নামতে বলে দিয়েছিস তো? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া শৈল বলিল, বলে তো দিয়েছি মা, কিন্তু নামতে বোধহয় পারবে না, খুব জরুরি কাজ কিনা। সিমলে থেকে কলকাতায় যাবে, একটা কার চিঠি নিয়ে, সময় পৌঁছতে না পারলে তো সব মিছে হবে। এই সময় শৈলর জ্ঞানান্বেষী বরদাদা বাড়িতে ঢুকিল। পরনে তাহার খদ্দর সত্য, কিন্তু জরিপার শৌখিন খদ্দরের ধুতি, গায়ে শৌখিন খদ্দরের পাঞ্জাবি, মুখে একটা গোল্ড ফ্লেক সিগারেট, হাতে কতগুলি মাছ ধরিবার উপকরণ। শৈলকে দেখিয়া সে বলিল, আরে শৈল কখন? হাসি মুখে শৈল বলিল, এই তো দাদা, ভালো আছেন আপনি? হ্যাঁ, তা বেশ। কই তুই নতুন লোক, খাস বাংলাদেশের মানুষ, কই দে তো এই চারগুলো তৈরি করে দেখি তোর হাতের কেমন পয়। মাছ ধরতে যাব আজ দেহাতে, এক জমিদারের তালাওয়ে। শৈল উপকরণগুলি হাতে লইয়া বলিল, চলুন না দাদা, একবার আমাদের ওখানে। কত মাছ ধরতে পারবেন একবার দেখব। তোদের ওখানে পুকুরে খুব মাছ না রে? আমাদের পুকুরে খুব বড় বড় মাছ, আধমন, 1500 2500 এক একটা মাছ। তাহলে দেখছো, শৈলের এটাই স্বভাব। সে যখন শ্বশুর বাড়িতে ছিল তখন সে বাপের বাড়ির সমৃদ্ধির গল্প করত, আবার বাপের বাড়িতে এসে সে শ্বশুর বাড়ির সমৃদ্ধির গল্প করতে লাগলো। জানেন দাদা, তখন প্রথম গেছি, একটা 1800 কাতলা মাছ এনে দেওয়ার বললে বৌদিকে কুটতে হবে। ওরে বাপরে, সে যা আমার ভয়! এখন আর আমার ভয় হয় না। আধমন 2500 মাছ দিব্যি কেটে ফেলি। যাবার ইচ্ছা তো হয় রে, হয়ে ওঠে না। কলকাতায় যাই, তাও অমরবাবুর সঙ্গে দেখা করতে সময় হয় না। আবার তুই অবশ্যই যদি কলকাতায় থাকতিস তবে নিশ্চয়ই যেতাম। শৈল বলিল, আচ্ছা দেখব, আমাদেরও কলকাতায় বাড়ি হবে এইবার। অর্ধপথে বাধা দিয়া দাদা বলিল, কলকাতায় তোদের বাড়ি হচ্ছে নাকি? শৈল বলিল, জায়গা কিনেছেন, ধীরে ধীরে হবে এইবার। মা পুলকিত হয়ে প্রশ্ন করেন, জামাই এখন বেশ পাচ্ছে না রে শৈলী? শৈল মুখ নত করিয়া বলিল, দেশেও দালান করবেন। মাস দুয়েক পরে কিন্তু শৈলর মা অনুভব করিলেন কোথাও একটা অস্বাভাবিক কিছু ঘটিয়াছে। জামাই বা বেয়ান কেউ তো শৈলকে পত্র দেন না, সংবাদ লন না। তিনি স্বামীকে বলিলেন, দেখো, তুমি বেয়ানকে একখানা পত্র লেখো। মহেন্দ্রবাবু নিরীহ ব্যক্তি, শৈল ওনার সম্বন্ধে যতই অত্যুক্তি করিয়া থাক, তার পিতার উপার্জনকে যতই বাড়াইয়া বলিয়া থাক, পিতার প্রকৃতি সম্বন্ধে অত্যুক্তি সে করে নাই। সত্যই তিনি সাধু প্রকৃতির নিরীহ ব্যক্তি। মহেশবাবু স্ত্রীর কথায় শঙ্কিত হইয়া পরদিনই বেয়ানকে পত্র দিলেন, লিখিলেন, আমি আপনার অনুগৃহীত ব্যক্তি। শৈলকে চরণে স্থান দিয়া আপনি আমার প্রতি অশেষ অনুগ্রহ প্রকাশ করিয়াছেন। আশা করি, প্রার্থনা করি, সে অনুগ্রহ হইতে আমি বা আমার শৈল যেন বঞ্চিত না হই। আমি বুঝিতে পারিতেছি না যে সেখানে কি ঘটিয়াছে, শৈল কি অপরাধ করিয়াছে, কিন্তু অপরাধ যে করিয়াছে তাহাতে সন্দেহ নাই। সে কোনো কথা প্রকাশ করে নাই, তবুও এই দীর্ঘ 2 মাসের মধ্যেই কই কোনো আশীর্বাদ তো আসিল না। শ্রীমান অমর বাবাজী পর্যন্ত কোনো পত্র দেয় নাই। দয়া করিয়া কি ঘটিয়াছে আমায় জানাইবেন, আমি নিজে শৈলকে আপনার চরণে উপস্থিত করিয়া তাহার শাস্তি দিব। তাহলে শৈলর মার কথা মতো শৈলর বাবা শৈলর শাশুড়িকে চিঠি লিখলেন। সেখানে তিনি লিখলেন যে শৈল নিশ্চয়ই কোনো অন্যায় করেছে, নালে তার খোঁজ কেন তার শ্বশুরবাড়ি থেকে কেউ করছে না, এবং সেই অন্যায়টা যদি তিনি জানান তাহলে তিনি নিজে গিয়ে শৈলকে তাদের কাছে রেখে আসবেন। তারপর শেষে আবার লিখলেন, অমর সংবাদ না দিলেও শৈলর নিকট তাহার উন্নতির কথা শুনিয়া বড়ই সুখী হইলাম। কলিকাতায় বাড়ি করিবে শুনিয়া পরম আনন্দ হইল। আপনার মেজ ছেলের পরীক্ষার সংবাদ শুনিলাম, কয়েক নম্বরের জন্য প্রথম হইতে পারে নাই, আশীর্বাদ করি বিয়েতে সেই যোগ্য স্থান লাভ করিবে। পত্রখানা পড়িয়া অমরের মায়ের চোখে জল আসিল। মনে তাহার যে ক্রোধ বহ্নি জ্বলিতেছিল, ইন্ধনের অভাবে সময়ে ক্ষেপে সে বহ্নি নিবিয়া গিয়াছে। প্রতিপদে তাহার শৈলর প্রতিমার মতো মুখ মনে পড়িত। বলুক সে মিথ্যা, তবু মিষ্ট কথার সুরটি তাহার কানে বাজিত।
আজ বেয়ায়ের পত্র পড়িয়া তাহার সকল গ্লানি নিঃশেষে বিদূরিত হইয়া গেল। শুধু বিদূরিত হইয়া গেল নয়, পুত্রবধূর ওপর মন তার প্রসন্ন হইয়া উঠিল। পত্রের শেষ ভাগটুকু পড়িয়া আবার তিনি সেখানটা পড়িলেন, কলিকাতায় বাড়ি ইত্যাদি। তাহলে শৈল শাশুড়ি কিন্তু বুঝতে পারল যে তার ছেলের বউয়ের এটাই স্বভাব। সে যেমন বাপের বাড়ির সমৃদ্ধির কথা তাদের কাছে বলতো, সে বাপের বাড়িতে গিয়ে কিন্তু আবার শ্বশুরবাড়ির সমৃদ্ধির কথাও সে বলেছে। তাই শৈলর প্রতি তার যে রাগ, সেই রাগ আস্তে আস্তে প্রশমিত হয়ে গেল। শৈলর মিষ্টি মুখ তার মনে পড়তে লাগলো। তিনি অমরকে পত্র দিলেন, বেয়াইকে লিখিলেন, বৌমা আমার ঘরের লক্ষ্মী, লক্ষ্মীর কোনো অপরাধ হয় তবে কার্যগতিকে সংবাদ লইতে পারি নাই, সে দোষ আমারই। শীঘ্রই অমর বৌমাকে আনিবার জন্য যাইবে। পত্র পাইবা মাত্র শৈল পুলকিত হইয়া স্বামীকে পত্র লিখিতে বসিল। অমর আসিয়াছে, 10-12 সেরের একটা মাছ সে সঙ্গে আনিয়াছে। শৈল তাড়াতাড়ি সেটা কাটিতে বসিল। বলিল, বড় জাতের মাছ বোধহয় ধরা পড়েনি, এগুলো মাজলা জাত। ওদিক হইতে ভাতৃজয়া বলিল, এই আরম্ভ হলো, শ্বশুরবাড়ির অবস্থা ভালো, আর কারো যেন হয় না। রাত্রে অমরের নিকট শৈল নতমুখে দাঁড়াইয়াছিল। অমর একখানা পত্র বাহির করিয়া দেখাইয়া বলিল, এসব কি বলতো? একটি বড় মাছ যেমন করিয়া হোক আনিবে, এখানে আমি আমাদের অনেক মাছ আছে বলিয়াছি। দেশে আমাদের 16 আনা একটাও তো পুকুর নেই, অথচ ছি, আর এখানে মুক্তার গহনার চলন হইয়াছে, আমার জন্য ঝুটা মুক্তার মালা 1 ছড়া। ও কি, কাঁদছ কেন শৈল? শৈল বিছানায় মুখ গুজিয়া আকুল হইয়া কাঁদিয়া উপাদান সিক্ত করিয়া তুলিল। সে কথা সে অমরকে মুখ ফুটিয়া বলিবার নয়। তাহলে যখন শৈল জানতে পারল যে অমর আসবে তাকে নিতে, তখন সে অমরকে একটা চিঠি লিখল এবং চিঠিতে সে বলতে লাগলো যে সে পুকুর আছে তাদের বাড়িতে, বলে দিয়েছে বাপের বাড়িতে, তাই তার মান রাখতে একটা বড় মাছ যেমন করে হোক জোগাড় করে আনতে হবে এবং ঝুটো মুক্তার গয়না আনতে হবে। এবং অমর সেগুলো সবই নিয়ে এলো এবং রাতে যখন জিজ্ঞেস করলো যে শৈল এই মিথ্যা কথাগুলো কেন বলেছে, তখন শৈল কাঁদতে লাগলো, বালিশ ভিজিয়ে তুলল চোখের জলে। সেটা যে অমরকে বলবার নয়, মানে কেন সে কথা বলেছে, তার যে এটা স্বভাব দোষ, সেটা সে কি করে বলবে নিজের মুখে। এবার শৈল তার শ্বশুর বাড়িতে ফিরে এলো কি না সেটা আর জানা যায় না, কারণ ছোট গল্প এখানেই শেষ হয়ে গেছে গল্প। তাহলে দেখলে খুব সুন্দর একটি গল্প। মানুষের চরিত্রের একটা দিককে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় খুব সুন্দরভাবে এই গল্পে দেখিয়েছেন। প্রত্যেক সংসারেই কিন্তু এই জিনিস ঘটছে। অনেক মানুষই এরকম অতিরিক্ত কথা বলে, কখনো মিথ্যা কথা বলে ফেলে, একটা কথা ঢাকতে গিয়ে আরেকটা মিথ্যা বলে। এই জন্য কিন্তু প্রত্যেক সংসারে অশান্তিও লেগে থাকে। শৈল অমরের সুখের সংসারেও তাই হলো, যদিও শৈল চরিত্রের একটা বিশেষ দিক আমরা দেখতে পেলাম যে সে বাপের বাড়িতে যেমন শ্বশুরবাড়ির সমৃদ্ধির কথা বলছে, আবার শ্বশুর বাড়িতে বাপের বাড়ির সমৃদ্ধির কথা বলছে। সে তার নিজের প্রিয়জনকে, কাছের মানুষদের কমতি, দুর্বলতা, তাদের অভাব, সেগুলো সে কিন্তু ঢাকতে চেয়েছিল। তাই সে মিথ্যে বাড়িয়ে বাড়িয়ে বলতো, তাদের সমৃদ্ধির কথা বাড়িয়ে বাড়িয়ে বলতো। হয়তো এটা খুবই লঘু অপরাধ, সেরকম গুরুতর কোনো অপরাধ নয়, কিন্তু তার এই লঘু অপরাধের শাস্তি হয়ে গেল অনেক গুরুতর। তাকে বাপের বাড়িতে নির্বাসিত হতে হলো এবং সেখান থেকে সে আবার শ্বশুরবাড়িতে ফিরল কিনা সেইটা কিন্তু আর জানা যায় না। ছোট গল্প, মানে শেষ হয়ে হইল না শেষ, সেটা আমাদের অনুমান করে নিতে হবে। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করব। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যারা গল্পটা পড়েছো তারা তো জানোই, যারা পড়োনি তারা পারলে পড়ে নিও, খুব সুন্দর একটি গল্প।
এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প তোমাদের কেমন লাগে, তোমরা ওনার কোন কোন গল্প পড়েছো এগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো, আর এইরকম আরও ভিডিও পেতে আমার সঙ্গে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।